আচ্ছা, আমাদের দেশে কালো মানুষদের কেন এত নিন্দে করা হয়? কালো মানুষ কি মানুষ না? তাদেরও তো মন আছে, তারা তো রক্তে মাংসে গড়া মানুষ। তাদেরকে কেন আমরা এত নিকৃষ্ট চোখে দেখি? কেন যে মানুষ এরকম করে সেটাই বুঝি না। আল্লাহ পাকই ভালো জানে। আমার মতে মানুষ তো মানুষই, কালোই কি পরিষ্কারই কি। যে কালো সেও মানুষ, যে সুন্দর সেও মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যদি চাই তাহলে কিন্তু সবাই মিলে দেশটা নতুনভাবে গড়ে তুলতে পারি। কালো আর সুন্দরের তফাৎ না করে ভালো মনের মানুষ খুঁজতে পারি। সকাল সকাল বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। বিছানাটা না গোছালে একদমই ঘরটা এলোমেলো লাগে। আমি কিন্তু সবসময়ই সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা গোছানোর চেষ্টা করি, সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। তবে ওই যে বললাম কালো মানুষের কথা, আসলে আমরা কি সত্যি কালো মানুষদের ভালোবাসি? আমরা কিন্তু কালো রঙের সব কিছুই পছন্দ করি। কালো রঙের জুতো, কালো রঙের ড্রেস, কালো রঙের ব্যাগ, এমনকি কালো রঙের যে কোনো কিছুই আমরা পছন্দ করি, বিছানার চাদর টাদর যাই হোক না কেন। তবে আমরা কালো মানুষ একদমই পছন্দ করি না। পছন্দ করি না বলতে অনেকে চোখে দেখতেই পারি না। কালো মানুষ দেখলেই কিন্তু আমরা অনেক সময় অনেক বাজে কথা বলি। আসলে মানুষ তো মানুষই, সে কালো হোক আর সুন্দর হোক। আমার কাছে সেটা ভালো একটা মনের মানুষের দরকার। সে কালো হোক আর সুন্দর হোক সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই বা কোনো নেই, কিন্তু বেশিরভাগ মানুষই কালো আর সুন্দরের তফাৎ খুঁজে বেড়ায়। জানি না বাবা কেন এরকম করে। আচ্ছা, আপনারাও কি এরকম কালো আর সুন্দরের ভেদাভেদ করেন? যদি এরকম করে থাকেন প্লিজ এখন থেকে পরিবর্তন হন। আপনারা প্লিজ কালো আর সুন্দরের ভেদাভেদ করবেন না। বিছানাটা খুব ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি, তারপরে তো জানালাটাও খুলে দিলাম। জানালাটা না খুলে কিন্তু ঘরের কোনো সৌন্দর্যই থাকে না। তো জানালাটা খুলে না দিলে আমার কাছে মনে হয় যে কেমন যেন একটা অন্যরকম একটা বন্দি ঘরে আসি বা বন্দিখানায় আসি, জেলখানার মতো। আর জানালাটা খুলে দিলে এত বেশি শান্তি শান্তি লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই তো খুব সুন্দর করে আমি বেডটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি জামা কাপড় রোদে দেওয়ার জন্য। আসলে জামা কাপড় রোদে দিলে না অনেক সুন্দর করে শুকায়, আর সেই শুকনা জামা কাপড় পরতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি রোদে জামা কাপড় শুকানোর জন্য। আর আমি সব সময়ই বেশিরভাগ সময়ই দেখা গেছে যে খুব ভোরে উঠে জামা কাপড় পরিষ্কার করে ফেলি। এতে করে হয় কি, সময়টা খুব তাড়াতাড়ি বেঁচে যায়, আবার খুব তাড়াতাড়িও জামা কাপড় শুকিয়ে যায়। টাটকা রোদের মধ্যে প্রায় 2 ঘন্টা থাকলে জামা কাপড়গুলি খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। আমার মেয়ে না কালো, সবাই বলে ও কালো, ও দেখতে এরকম, ও দেখতে ওইরকম। আসলে কে কি বললো না বললো সেটা দেখে তো আমার কোনো লাভই নেই, তাই না? আমার সন্তান, আমি কষ্ট করে পেটে রেখেছি 10 মাস, আমি জন্ম দিয়েছি। আমার কাছে যতটুকু মায়া লাগবে অন্য মানুষের কাছে তো ওরকম মায়া লাগবে না, তাই না? মাঝে মধ্যে খুব বেশি মন খারাপ হয়, কালো মানুষদের কেন এত নিকৃষ্টভাবে দেখা হয়। আমার ছোট্ট মেয়ে, ওর বয়স মাত্র 5.5 বছর। ওকে নিয়েও মানুষ মনে করেন নানা ধরনের নানার কথা বলে শুধুমাত্র এই গায়ের রঙের জন্য। আচ্ছা, ও কালো, এটা কি ওর অন্যায়? ও নিজে ইচ্ছে করে কালো হয়েছে। আমি জানি না ও কেন কালো হয়েছে, আল্লাহ পাক বানাইছে, মহান আল্লাহ তাআলা ওকে কালো বানাইছে, পছন্দ করছে বিধায় বানাইছে। আমার মেয়ে এরকমও দিন গেছে বাসায় এসে কান্না করছে যে কেন মা আমি কালো, আমাকে সবাই কালো বলে, আমি নাকি এরকম, আমি ওই রকম। আমি বলেছি মা তুমি কালো দেখে আমি তোমাকে বেশি ভালোবাসি। মানে অনেক কথা বলেছে। তারপরে আমি অনেক কিছু বলার পর, অনেক কিছু বোঝানোর পর তারপরে সে বুঝেছে যে হ্যাঁ, ও কালো দেখে আমি ওকে ভালোবাসি, নয়তো আর একটুও ভালোবাসতাম না। তো বাচ্চাদের মন যদি মানে এতটুকু 5.5 বছরের একটা বাচ্চাকে যদি এরকমভাবে বলে কালো কালো, ওর গায়ের রং নিয়ে কথা বলে, তাহলে ওর কেমন লাগতে পারে? তাহলে এটা আপনার একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আর আমার মতে যারা এই কালো কালো বলে না, তারা না আসলে কি যে বলবো, আমি নিজেই পুরো মানে আমি বলার কোনো ভাষা খুঁজে পাই না, এরকম আর কি। তো দেখেন এই তো আমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গিয়েছে, পড়ে তো ভেঙে একদম একাকার অবস্থা। তো আমি এটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম, তার কারণ হচ্ছে আমি আমার মেয়ে এখান দিয়ে হাঁটা চলা করি, কখন আবার পায়ে বিঁধে যায়। কাচের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ, কাচ একবার পায়ে বিঁধলে পা পুরো পচে যায়, এরকম অবস্থা। তো অনেক কথা বলেছি, হয়তো বা ইমোশনাল হয়ে বলেছি, জানি না ভুল বলেছি না সঠিক বলেছি। ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো
তো আমি এখানে বেগুন ভেজে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচও ভেজে নিয়েছি। আসলে বেগুন ভর্তা খেতে চেয়েছিল আপনাদের ভাইয়া, অনেক দিন যাবৎ বলতেছিল। আমি একদমই সময় করে উঠতে পারতেছিলাম না, সেজন্য আর বানানোও হচ্ছিল না। তো ভাবলাম আজকে বানিয়ে দিই। সেই সাথে এই যে কাজলি মাছ রান্না করব। এই মাছটাকে কে কী নামে চিনেন চাইলে কিন্তু ছোটো একটি কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে আমাদের নদীর মাছ। তো আমরা সবসময় এরকম ছোটোখাটো সাঁচরা মাছ খেয়ে থাকি নদীর। চাষের মাছ তেমন খাওয়া হয় না বললেই চলে, তবে খাই না যে তা বলবো না, খাই, টুকটাক খাওয়া হয়। তবে নদীর মাছই বেশি খাওয়া হয়, তার কারণ হচ্ছে নদীর সামনে বাসা, মানে খুব বেশি পরিমাণে নদীর মাছটা পাওয়া যায়, তবে দামটা অনেক বেশি হয়। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে তেলে ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। আসলে মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। আসলে আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক দরকারি। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই সাথে অনেক ভাই বোনেদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো আপনাদের ভাইয়া ধনিয়া পাতা গাছে মানে ধনিয়া পাতা লাগিয়েছিল জমিতে। তো ওইখান থেকেই ধনিয়া পাতা আনলাম, আমি যে বেগুন ভর্তায় দিব। আসলে কিনা যে ধনিয়া পাতাগুলো হয় না এখন, এগুলো একদমই খেতে ভালো লাগে না, কেমন ঘাসের একটা ফ্লেভার আসে। তো ওই জন্য আমি আর কিনে আনতে বলি না। আপনাদের ভাইয়া যেগুলো লাগিয়েছে তো সেগুলোই টুকটাক করে, মানে যেটা না দিলেই নয় ওইটাতে আর কি দেওয়া হয়। যে টমেটো ধনিয়া পাতা এগুলো আমাদের কিনে খেতে হয় না, আপনাদের ভাইয়াই চাষ করে। তো টুকটাক যেখানে লাগায় না, মানে অতটুকুতেই আমাদের একদম ভরপুর হয়ে যায়, কারণ আমরা অল্প মানুষ, আমাদের দেখা গেছে ওগুলোই খেয়ে থেকে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি কাজলি মাছটা, হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আসলে এই মাছটা অনেক বেশি নরম, এই মাছটা যদি অনেক বেশিক্ষণ ধরে কষানো হয় তাহলে একদম ভেঙে চুরমার হয়ে যাবে। তারপরে দেখেন কিছু কিছু মাছ কিন্তু ভেঙে গিয়েছে। তো এই তো আজকের রান্না বেগুন ভর্তা, সেই সাথে কাজলি মাছ, ভাত তো থাকবেই। তো এই তো রান্না বান্না শেষ করে থালা বাসন সব কিছু পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি। রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি। দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, তাই না? আসলে অনেক দিন হয়েছে আমি চুলায় রান্না করি না, মানে মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না করি না, এই জন্য অনেক খড়ি জমে গিয়েছে। তো আমি এগুলো, মানে ঘরটা একদম পুরো বোঝাই হয়ে আছে, পরিষ্কার করতে পারতেছি না। কি আর করা, কিছু করার নেই। যেমন আছে তেমনই থাক। আল্লাহ পাকের কাছে এটাই বলি যে আল্লাহ পাক তুমি আমাকে সুস্থ রাখো, সুস্থ করে দাও, আমি যাতে আমার কাজগুলো অন্ততপক্ষে খুব ভালো করে নিতে পারি। তো এই তো তারপরে তো উঠানটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আসলে উঠানটার অবস্থা এত বেশি খারাপ হয়ে থাকে না ইদানিংকাল, বসন্তকাল যেহেতু অনেক বেশি মরা পাতা পড়ে, সেজন্যই হচ্ছে এই অবস্থা। তো আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন আগে কেমন ছিল উঠানটা আর এখন কত সুন্দর হয়েছে। আসলে মানে যে কোনো জিনিসপত্র যত সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তত বেশি ভালো লাগে দেখতে, তাই না? দেখেন কত সুন্দর লাগতেছে না, উঠানটা একদম পরিষ্কার পরিষ্কার লাগতেছে। কিন্তু এত পরিমাণে পাতা জমে যায়, এত পরিমাণে ধুলো জমে যায়, যেটা আপনাদেরকে না দেখালে আপনারা তো বিশ্বাসই করতেন না। তো সব কাজকর্ম শেষে মেয়েকে খাওয়ানোর জন্য চলে এসেছি। মেয়ে তো ভাত খাবে, তো মেয়ে ভর্তা দিয়ে ভাত খাবে, সেই সাথে কাজলি মাছ তো আছেই। মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।